ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? ভালো আছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে? হুম? জি ম্যাম, হয়েছে। কতটুকু পড়িয়েছিলেন আর কত থেকে পড়াবো একটু যদি বলতেন আমাকে। ম্যাম, জুডিশিয়াল নোটিশ হয়ে গেছে সব। আজকে হবে জনশ্রুত নাম্বার 10। নাম্বার 10-এ ম্যাম জনশ্রুত সাক্ষ্য কাকে বলে? আচ্ছা, আমাকে একটু টাইম দেন, আমি একটু প্রশ্নটাতে চাচ্ছি। হ্যাঁ, জি ম্যাম। হুম, স্টপেল জনশ্রুত সাক্ষ্য পড়িয়েছি। হ্যাঁ, জি না ম্যাম, ওটা হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে 10 থেকে ঠিক আছে, 10 থেকে স্টার্ট, তাই না? ওকে, আমাকে কেউ একজন বলেন তো জনশ্রুত সাক্ষ্যটা কি কি বুঝতেছেন? জাস্ট কমনলি কি যা মনে হয় বলেন। ম্যাম, জনশ্রুত সাক্ষ্যটা হচ্ছে আপনার কানে কানে যে কথাটা শোনা, মানে যে বক্তব্য বা যে জিনিসে সে চোখে দেখে নাই, হ্যাঁ, বা অপরের কাছ থেকে যে শুনছে, সেটাই হচ্ছে আপনার জনশ্রুত সাক্ষ্য। ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল হচ্ছে ম্যাডাম, কেউ একজন মার্ডার করেছে, মার্ডার করেছে, সেটা আমি চোখে দেখি নাই বা শুধু কানে শুনছি। হ্যাঁ, রহিম করিমকে মারছে। রহিম করিমকে মারছে। করিম যে হুম, চিৎকার দিয়েছে সেটা আমি শুনেছি। কিন্তু এটা আবার আদালতে আমি বইয়ের ভাষায় বলছি ম্যাম। আদালতে যেটা আমি সাক্ষী দিচ্ছি, কিন্তু হুম, ওর কথাটা শুনে আমি সাক্ষ্য দিচ্ছি। কিন্তু সে উপস্থিত নাই। তার কাছ থেকে যেটা আমি শুনছি, সেই সেই শোনা সাক্ষ্যটাই আমি উপস্থাপন করছি। এটা হচ্ছে আমার জনশ্রুত সাক্ষ্য। মানে যেটা আমি নিজের কানে শুনে নাই, অপরের কাছ থেকে শুনে সেটা আমি উপস্থাপন করছি। সেটা হচ্ছে জনশ্রুত সাক্ষ্য। হুম, এক্সাক্টলি। তাহলে জনশ্রুত সাক্ষ্য হচ্ছে আপনার এমন একটা বিষয় যেটা নাকি আপনি নিজের কানে শুনেন নাই, হুম, দেখেন নাই, জাস্ট শুনে 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 শুনে। মানে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না, আপনার সাথে আমার ধরেন পূর্ব শত্রুতা আছে, এখন সামহাও কোনো একটা অকারেন্স বা কোনো একটা ইনসিডেন্টে আমি জড়িয়ে গেছি, ঠিক আছে? এখন আপনার কানে যাওয়ার পরে আপনি কিছুই জানেন না, কিছুই শুনেন নাই, মানে নো আইডিয়া আপনার, কিন্তু তারপর আপনি কি করতেছেন, আপনি আমার বিরুদ্ধে যাইয়া আপনি সাক্ষ্য দিচ্ছেন। তাহলে এই যে বিষয়টা, এটাই হচ্ছে জনশ্রুত সাক্ষ্য, ঠিক আছে? তাহলে জনশ্রুত সাক্ষ্য জিনিসটা কি? জনশ্রুত সাক্ষ্য হচ্ছে এমন একটা বিষয় যেটাকে বলা হচ্ছে আপনার কি গৌণ বা মাধ্যমিক বা সেকেন্ডারি সাক্ষ্য, যেটাই বলেন না কেন। অর্থাৎ যেই ক্ষেত্রে নাকি মানে আপনি নিজের কানে কিছু দেখেন নাই, শুনেন নাই, জাস্ট আপনি অডিয়েন্সের কথা শুনে, অর্থাৎ অন্য আরেকজনের কথা শুনে সেই কথায় তাল মিলাচ্ছেন, দ্যাটস ইট। মানে এবং এমন ভাবে আপনি প্রেজেন্ট করতেছেন বিষয়টা যে মনে হচ্ছে সত্যিকার অর্থে আপনি মনে হয় এটার রাজ সাক্ষী, অর্থাৎ এটা মনে হয় প্রত্যক্ষ সাক্ষী, এমন ভাবে আপনি প্রেজেন্ট করতেছেন বিষয়টা। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনার কি জন ক্লাস নিচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে আমার জনশ্রুত সাক্ষী। সাধারণত সাক্ষ্য আইনের ৩ ধারায় এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, নরমালি একটা জিনিস বলে, আমি এখন বইয়ের ভাষায় যাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য হালকা করে আগে একটু সামারি টানতেছি। সেটা হচ্ছে নরমালি কিন্তু জনশ্রুত সাক্ষ্যটা সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় মানে হচ্ছে জনশ্রুত যে সাক্ষ্যটা আছে, এই জনশ্রুত সাক্ষ্যটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যে জিনিসটা আপনি নিজের চোখে দেখেন নাই, শোনেন নাই, সেটা কোনোভাবেই আদালত মেনে নিবে না। এটা মিথ্যা হতে পারে, বানোয়াট হতে পারে, ঠিক আছে? এই জন্য এটা কখনোই আদালত মেনে নিবে না। হুম, কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্য। যদিও সাক্ষ্য আইনে বলা হয়েছে যে সাক্ষ্যটা আপনার সব সময় প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ প্রত্যক্ষদর্শী সাক্ষ্য আপনার হতে হবে।
যদিও এটা সাক্ষ্য আইনে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে, কিন্তু তবুও আপনার কিছু কিছু ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে। এখন বলেন তো কোন ক্ষেত্রগুলোতে হতে পারে? আচ্ছা, প্রথমেই হচ্ছে ধরেন আপনার মৃত্যুকালীন ঘোষণা যেটাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্য। কিরকম? আপনি ধরেন উপরের বাসায় থাকেন, নিচতলার বা আপনার পাশের ফ্ল্যাটে আপনি প্রায় মারধর, চিৎকার, চেঁচামেচি এরকম শব্দ পান, ঠিক আছে। তো হঠাৎ করে আপনি একদিন সকালে, মানে আগের দিন রাতের বেলা আপনি শব্দ পাইছেন যে অমুকের বাসায় আপনার মানে জোরে জোরে কান্নার আওয়াজ পাইছেন, কোপানোর আওয়াজ পাইছেন, শব্দ পাইছেন। তার হয়তো বা একদিন বা 2 দিন আগে ওই বাড়ির যে মানে যে ভিকটিম, যে মারা গেল আর কি, তার সাথে হয়তো বা আপনার কথা হয়েছে, সে হয়তো বা সরাসরি অথবা ধরেন ইশারা ইঙ্গিত অর্থাৎ ইনডিরেক্টলি আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে তার লাইফটা থ্রেটেন্ড, এবং কার মাধ্যমে তার লাইফটা থ্রেটেন্ড সেটাও সে সুন্দর করে আপনাকে মানে বলে গেছে বা বোঝানোর চেষ্টা করছে, যেভাবেই হোক না কেন, ঠিক আছে। তাহলে পরের দিন যখন আপনি জানতে পারলেন যে শি ইজ ডেথ বা হি ইজ ডেথ, তখন সেই ক্ষেত্রে আপনি যদিও আপনি নিজের চোখে দেখেন নাই, নিজের কানে শোনেন নাই, কিন্তু তবুও আপনি যদি সাক্ষ্য দিয়ে থাকেন, এটা জনশ্রুত সাক্ষ্য আপাত দৃষ্টিতে মনে হইলেও এটা গ্রহণযোগ্য হবে। বুঝছেন? এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার ধরেন একটা অলরেডি আদালতে একটা স্বীকার করা হয়ে গেছে, ওই যে জুডিশিয়াল নোটিশের কথা বললাম না, হ্যাঁ, ওই টাইপের আর কি। জুডিশিয়াল নোটিশটা কিন্তু বললাম জুডিশিয়াল নোটিশের মতো, অর্থাৎ অলরেডি স্বীকৃত একটা বিষয়, স্বীকার হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি মানে যথেষ্ট প্রমাণ দ্বারা এটা স্বীকৃত হয়ে গেছে, যেমন ধরেন অনেক সময় আসামি নিজে খুন করে এসে নিজে স্বীকারোক্তি দেয় না আদালতের, মানে পুলিশের কাছে, পুলিশকে খবর দিয়ে নিজেই বলে না যে আমি খুন করছি, এই ঘটনা, মানে অলরেডি যে স্বীকার করছে, এবং স্বীকার করলেই খালি হবে না, মানে একদম কি বলে এটাকে আলামত সহকারে সে যদি স্বীকার করে ফেলে, ঠিক আছে, এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে যদি জনস্বার্থ সাক্ষ্য দেওয়া হয় তবে সেইটাও গ্রহণযোগ্য হবে, কারণ অলরেডি এটা স্বীকৃত একটা বিষয়, তাই না? তো এই ক্ষেত্রে আর সেটা কোনো আপনার কি হবে না, মানে প্রবলেম হবে না, এটা একদম স্বীকৃত একটা বিষয়। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, জি ম্যাম। বুঝছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা শোনা না গেলে একটু বলবেন প্লিজ, আমার 2 দিন ধরে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, হ্যাঁ একটু বলবেন। আচ্ছা, না না বলে একটু কষ্ট করে রাহেন ভাই আপনি আমাকে মেসেজ করে দিন, তাহলে আমি দেখব, নাহলে বুঝি না। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার এটাই হচ্ছে জনশ্রুত সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, যাই বলেন না কেন। আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই। সমস্যা আছে কি? জি না ম্যাম, ঠিক আছে। সমস্যা আছে? ঠিক ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জনশ্রুত সাক্ষ্য। এখন আসি আমরা মূল টপিকসে, বইয়ের ভাষায় কি বলছে এটা একটু দেখি। তবে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, জনশ্রুত সাক্ষ্য যেটা, হ্যাঁ, সেটা কিন্তু শুধুমাত্র সিপিসির ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার অন্য কোনো, অর্থাৎ সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্য বা প্রযোজ্য হবে না। সিপিসিতে, অর্থাৎ সিভিল ম্যাটারের যে বিষয়গুলো আছে, এই ক্ষেত্রে আপনার সব সময় ডকুমেন্ট সাবমিট করতে হবে। উইদাউট ডকুমেন্ট কখনোই আপনি সেটা প্রমাণ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা মূল টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে। শোনা বা জনশ্রুত সাক্ষ্য এক প্রকার গৌণ বা মাধ্যমিক বা সেকেন্ডারি সাক্ষ্য। সাক্ষ্য আইনের ৩ ধারা মতে যদি কোনো সাক্ষী নিজে সরাসরি কোনো কিছু না শুনে, না দেখে বা অন্যের কাছ থেকে শুনে আদালতে সাক্ষ্য প্রদান করে, তখন সেটাকে আমরা শ্রুত সাক্ষ্য বলবো। সাক্ষ্য আইনের ৩ ধারায় মৌখিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী মৌখিক সাক্ষ্য সব ক্ষেত্রে প্রত্যক্ষ হবে, যা কোনো ব্যক্তি প্রত্যক্ষভাবে মুখে বা ভাবভঙ্গি দিয়ে প্রকাশ করে।
আবার সাক্ষ্য আইনের ৬০ ধারা অনুযায়ী বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে, কারণ আইন সর্বদাই সুবিচারের জন্য প্রতিষ্ঠিত সাক্ষ্য চাইবে। তাই আইনসঙ্গত কারণ ব্যতীত উৎকৃষ্ট সাক্ষ্য বাদ দিয়ে আদালত নিকৃষ্ট ধরনের সাক্ষ্যের উপর নির্ভর করতে পারবে না। শোনা বা শ্রুত সাক্ষ্য উৎকৃষ্ট সাক্ষ্য মতবাদের পরিপন্থী। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে সুস্পষ্টভাবে কি বলা হলো? এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হলো যে আপনার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, কিন্তু সেইটা সবসময় আপনার কি মৌখিক সাক্ষ্য হলেও প্রত্যক্ষ হতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্য হতে পারে। ঠিক আছে? আচ্ছা, সাক্ষ্য আইনের ৩ ধারায় সুস্পষ্টভাবে যদিও এটা উল্লেখ করা হয়েছে যে সাক্ষ্যটা জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না, এবং ৬০ ধারা অনুযায়ী বলা হয়েছে ক্রিমিনাল মামলায় মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য, কিন্তু সেই ক্ষেত্রে সেটা প্রত্যক্ষ হতে পারে। তবে আবার ৬ ধারা মোতাবেক, অর্থাৎ সাক্ষ্য আইনের ৬ ধারায় আপনার গৌণ সাক্ষ্য বা শ্রুত সাক্ষ্যটাকে গ্রহণযোগ্য বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী। এই জিনিসটাকে বলা হয় রেস গ্যাস্টি নীতি। কি বলা হয়? রেস গ্যাস্টি নীতি। রেস গ্যাস্টি নীতি অর্থ হচ্ছে এই যে জনশ্রুত সাক্ষ্য বা গৌণ সাক্ষ্যটা গ্রহণযোগ্য হওয়ার যে নীতিটা, এটা হচ্ছে আপনার মৃত্যুকালীন ঘোষণা, সাধারণত মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্যতা পাবে, অর্থাৎ সাক্ষ্য আইনের ৩২ এবং ৩৩ ধারা অনুযায়ী জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্যতা পাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমার বিষয়। দেখেন, তাহলে এখানে বলা হয়েছে তাহলে আদালতে জনশ্রুত সাক্ষ্যটা কখন গ্রহণযোগ্য? শোনা সাক্ষ্যের কোনো আইনগত ভিত্তি নেই এবং আদালত শোনা সাক্ষ্যের উপর নির্ভর করতে পারবে না, তাই এই সাক্ষ্যের ভিত্তিতে দণ্ড দেওয়া যাবে না। শ্রুত সাক্ষ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে সাক্ষ্য আইনে সরাসরি কিছু বলা না থাকলেও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ততে এরূপ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। শোনা সাক্ষ্য বর্জন করা হয় কারণ এই সাক্ষ্য আদালত প্রত্যক্ষ বলে গণ্য করা হয় না। কারণ হলো যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করেছে সে আদালতে উপস্থিত থাকে না বা সে জেরার আওতাধীন থাকে না, ফলে ওই ব্যক্তির বিবৃতির বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করা যায় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু তো বুঝতে পারছেন যে শ্রুত সাক্ষ্যটা আদালত কখনোই গ্রহণযোগ্য করে না। তার কারণ হচ্ছে যে শ্রুত সাক্ষ্য মানে হচ্ছে আপনি আরেকজনের কানে শুনে বলতেছেন, আপনি নিজের চোখে দেখানো নাই, শোনেন না নাই। তাহলে সেই ক্ষেত্রে যেটা আপনি নিজে দেখেন নাই, আপনি আরেকজনের কাছ থেকে শুনে বলতেছেন, সে তো কিছু মিসিংও রাখতে পারে, তাই না? ধরেন আমি আপনার কাছে বললাম যে ভাই জানেন এরকম এরকম একটা ঘটনা ঘটছে। ঠিক আছে? এখন আমি আপনাকে যে বললাম, ঠিক আছে? এখন আমি তো কিছু মিসিংও রাখতে পারি, তাই না? এমনও হতে পারে সেই জায়গায় আমি জড়িত, কিন্তু আমি নিজেকে না জড়াইয়া আমি আপনার কাছে ভালো সাজতেছি। তাহলে এইটাও হচ্ছে আপনার কি? এটা হচ্ছে জনশ্রুত সাক্ষ্যের সবচেয়ে বড় দুর্বলতা, যে জনশ্রুত সাক্ষ্যে আপনার কি মিথ্যাচার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে জনশ্রুত সাক্ষ্যটা গ্রহণযোগ্যতা পায় না। ঠিক আছে? ঠিক সেরকম একটা মামলার কথা আমরা বলি, শফিউল্লাহ বনাম রাষ্ট্র। এই মামলায় আদালত বলেন যে ব্যক্তি সাক্ষীর কাছে বিবৃতি দিয়েছে সে সাক্ষ্য দিতে আসতে না পারলে যার কাছে বিবৃতি দিয়েছে তার সাক্ষ্য বলে গণ্য হবে এবং তা কখনোই গৃহীত হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেন গৃহীত হবে না? সেটা মিসিং থাকতে পারে বা ভুল থাকতে পারে, অর্থাৎ এক্ষেত্রে একটা মিথ্যাচার হবার সম্ভাবনা থাকে, এই জন্য। আচ্ছা, গেল তাহলে বিষয়টা। এরপর হচ্ছে আপনার আবার বলা হয়েছে, দেখেন, কিন্তু যদি বিবৃতির বিষয়বস্তু নয় বরং শুধু বিবৃতি দেওয়ার ব্যাপারটা বিবেচ্য হয়, তাহলে যার কাছে বিবৃতি দেওয়া হয়েছে তার সাক্ষ্য শ্রুত সাক্ষ্য নয় বরং গ্রহণীয়। বিষয়টা বুঝছেন? বিষয়টা বুঝছেন? জি ম্যাম। কি বুঝলেন বলেন তো? ম্যাম, বিবৃতিটা বুঝি নাই। বিবৃতি মানে বক্তব্য। না না, হচ্ছে ম্যাম বুঝেছি,
বুঝছি। বিবৃতি মানে হচ্ছে মানে যাকে বক্তব্যটা দেওয়া হচ্ছে যেভাবে বলা হয়েছে মানে ওইভাবেই মানে এটা হচ্ছে আদালতে বলা হচ্ছে এরকম কি কিছু? হ্যাঁ, মানে বলছে যে বিবৃতিটা তো অন্যের কাছে দেয়া বিবৃতি গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে, অন্যের কানে শুনে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্য, যেমন ওই যে আমি বললাম না, একটা উদাহরণ দিলাম না, যে আপনি প্রায় আপনার পাশের বাসায় থেকে মারামারির আওয়াজ পান, কান্নাকাটির আওয়াজ পান, এবং সেই মানে যে ভিকটিম তার কাছ থেকে আপনি জানতেও পারছেন যে তার লাইফটা রিস্ক, তার সাথে কি হয় প্রতিনিয়ত, ঠিক আছে, তার লাইফে মানে মারা যাওয়ার জন্য কে দায়ী বা কি, এগুলো আপনি সব অলরেডি বুঝতে পারছেন বা জানেন। সে হয় সরাসরি আপনাকে জানাইছে, বিবৃতি দিয়ে গেছে, অর্থাৎ মৃত ব্যক্তি ভিকটিম নিজে আপনাকে কি করছে, বিবৃতি দিয়ে গেছে, তার লাইফ রিস্ক বা থ্রেটেন্ড হওয়ার কারণটা কি, এর পিছনে কারণটা কি সে দিয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি যখন এখন ধরেন, এই কি সমস্যা তোমাদের দুইজনের, আরেকটা আওয়াজ পেলে খবর আছে দুইজনে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম। মানে আমি ক্লাস নিচ্ছি, আমার দুই বাচ্চা খুব বিরক্ত করতেছে, এই জন্য বকা দিলাম। সরি, মিউট করতে মনে ছিল না। আচ্ছা, যাই হোক, তাহলে কি বলতেছিলাম, তাহলে এই যে মৃত ব্যক্তি সে মারা গেল, মারা যাবার আগে যে আপনাকে বিবৃতিটা দিয়ে গেল, হ্যাঁ, যে আমার লাইফটা এরকম থ্রেটেন বা লাইফটা এরকম রিস্কি, তখন সেই ক্ষেত্রে তার কি বিবৃতিটা প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে বলা হয়েছে বিবৃতি, বিবৃতি আমার আপনার না, মানে ওই ব্যক্তি যে মারা গেছে বা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বিবৃতি, অর্থাৎ ভিকটিম বা কি আপনার ও যে ব্যক্তি আপনার কি বলবো প্রবলেম বা আপনার বর্ণনার অপরাধের স্বীকৃতি হয়েছে, ঠিক আছে, তার বিবৃতিটা আপনার প্রাসঙ্গিক, অর্থাৎ তার যে বক্তব্য সেই বক্তব্যটাকে বিবৃতি বলা হয়েছে। এবার বুঝতে পারছেন বিবৃতি জিনিসটা কি? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। বুঝতে পেরেছি। জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং এটাই বলা হয়েছে যে মৃত ব্যক্তির বিবৃতিটা প্রাসঙ্গিক হবে শুধুমাত্র তখন ওই জিনিসটাকে যৌন কি বলি গণসাক্ষ্য বা শ্রুত সাক্ষ্য হিসেবে আমরা ধরে নিব, শুধুমাত্র এই একটা গ্রাউন্ডে। বুঝতে পারছেন বিষয়টা? আর অন্যান্য কোনো ক্ষেত্রেই আপনার শ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। না। এটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য। আচ্ছা, এবার আসেন শ্রুত সাক্ষ্যের ব্যতিক্রম। আমি অলরেডি কিন্তু এগুলো আপনাদেরকে বলে দিছি যে কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য, কোন কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য না। দেখেন কি বলছে, শোনা সাক্ষ্য বলতে আদালত কি বলছে, শোনা সাক্ষ্য বলতে আদালত গ্রহণযোগ্য নয় বলে তা বর্জিত হয়, কিন্তু সাক্ষ্য আইনে এমন কিছু ব্যতিক্রম রয়েছে যে ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণযোগ্য, অর্থাৎ এই শ্রুত সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। কোন কোন ক্ষেত্রে দেখেন, এই যে রেস গেস্টি, যেটা আমি আপনাদেরকে পড়ার মাঝখানে বললাম, ধারা 6 রেস গেস্টি নীতির ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষীকে হিসেবে পূর্বে ডাকা যাবে না বা সাক্ষীকে ডাকা যাবে না এমন ব্যক্তির বিবৃতি, এই যে 32 ধারা যেটা বললাম না, মৃত্যুকালীন ঘোষণা, একজন ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি জীবিতই নেই, মারা গেছে, তাকে আপনি কিভাবে ডাকবেন? আর একটা কথা মনে রাখবেন, যে মারা গেছে, যে ভিকটিম, একমাত্র সেই ভালো বলতে পারবে যে তার সাথে ঘটনাটা কি ঘটছিল, নাকি আপনি আমি বলতে পারবো? হ্যাঁ, আমি আপনি কিন্তু বলতে পারবো না। না, শুধুমাত্র ভিকটিম আর অফেন্ডারই জানে। ঠিক আছে, এখন অফেন্ডারই জানবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস থাকে সেটা আলাদা ব্যাপার। এখন ধর সে অবশ্যই সেটা স্বীকৃতি দিতে পারবে, তাই না, সে বিষয়টা জানবে। ওকে, তাহলে এইটাকে আবার আমরা কি বলবো না, ওই যে মানে ধরেন আমার বাচ্চাটার সামনে যদি মেরে ফেলা হয় তার মাকে বা তার বাবাকে, তাহলে সে তো সবকিছু দেখলো, হ্যাঁ, তাহলে তাকে কিন্তু আমরা মৃত্যুকালীন ঘোষণা দিল বা কি এগুলা বলতে পারবো না, সে কিন্তু রাত সাক্ষী হবে। আমরা অনেক সময় শুনি না যে এই আসামি এই মামলার রাত সাক্ষীকে ডাক, হ্যাঁ, আবার অনেক সময় শুনি প্রত্যক্ষ সাক্ষীকে ডাকুক, শুনি না আমরা? এই প্রত্যক্ষ সাক্ষী রাত সাক্ষীর মধ্যে আছে, হ্যাঁ, প্রত্যক্ষ সাক্ষী নিজের চোখে দেখছে, ঠিক আছে, আর রাত সাক্ষী হচ্ছে ওর সামনে ঘটনাটা ঘটছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। এখানে আরো কিছু ব্যাপার আছে, আমার এখন ঠিক মনে আসতেছে না, এটা অনেকগুলা ক্লারিফিকেশন আছে, ভুলে গেছি। যাই হোক, আবার যদি কখনো মনে থাকে বলে দিবেন, এটা সিআরপিসির একটা বিষয়। এনিওয়ে, তাহলে কি বললাম,
সে তাহলে কি হবে? রাজসাক্ষী হবে। আর ধরেন আপনার কাছে বলে গেছে, আপনি ঘটনাটা দেখেন নাই কিন্তু বলে গেছে আপনার কাছে, ঠিক আছে? তাহলে আপনি যে বিবৃতিটা দিতেছেন সেটা হচ্ছে আপনার কি? শ্রুত সাক্ষ্য। তাহলে এটা ৩২ ধারায় বলা হয়েছে। হ্যাঁ? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরেন একটা মেয়েকে আপনার পোড়ায়া মারা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পরে পোড়ায় মারা হয়েছে। এখন মানে ধর্ষণ করে পোড়ানো যাওয়ার আগে ডাক্তারের কাছে সে স্বীকারোক্তি দিয়ে গেছে যে তার এই মৃত্যুর জন্য কে কে দায়ী, ঠিক আছে? তাকে তাহলে ডাক্তার দেখেও নাই, ম্যাম আপনার ডাক্তার নেটটা প্রবলেম করতেছে, কথা সব ক্লিয়ার মেয়েকে বোঝা চিনেও যাচ্ছে না। না, কিন্তু তারপরও ডাক্তারের কাছে দেওয়া বিবৃতিটা আদালত গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক হিসেবে কোত্থেকে শুনেন নাই বলেন? হ্যাঁ, ম্যাম মাঝে কোন মধ্যে জায়গা মধ্যে থেকে কথা শোনা যায়নি? আটকে যাচ্ছিল। আচ্ছা, কি যে হচ্ছে দিনের বেলা তো ঠিকই থাকে, কি হয়? ম্যাম আপনি ওই যে ডক্টরের একটা উদাহরণ দিলেন না, এই জায়গা থেকে হচ্ছে নেটওয়ার্কটা ল্যাগিং করছিল, এখান থেকে যদি কাইন্ডলি একটু বলতেন। আপনাদের মনে হয় ম্যাম এখন একটুও কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? জি ম্যাম, এখন শোনা এখন যাচ্ছে। শোনা যায়? হুম, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি না ম্যাম, আমার এখান থেকে দেখা যাচ্ছে না। যাচ্ছে? জি ম্যাম, এখন দেখা স্ক্রিনটা যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। জি আসছে ম্যাম, ম্যাম, দেখা আসছে। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হুম।
আমার কথা মানে আবার বন্ধ হয়ে গেছে। তো বিরক্ত লাগতেছে না আমার এখন। এই লোক ছেলেটা কি ঠিক করে দিয়ে গেল নেট। এখন আসতেছে তো কথা ম্যাম, ম্যাম এতক্ষণ এখন হচ্ছিল। আপনার কথা শুনতে পাচ্ছি। জি ম্যাম, এখন শোনা জি যাচ্ছে। ম্যাম। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের কাউকে। আচ্ছা যাই হোক, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ম্যাম স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে? দেখা যাচ্ছে না। না ম্যাম, দেখা যাচ্ছে না। না ম্যাম। আচ্ছা আমি বলতে থাকি, স্ক্রিনটা কতক্ষণে আসবে জানি না। আমার নেটে কি সমস্যা আল্লাহ মাবুদ জানে। আচ্ছা তাহলে এই নীতি, এরপরে হচ্ছে আপনার সাক্ষ্য হিসেবে ডাকা যাবে না এমন ব্যক্তির বিবৃতি, হ্যাঁ, আর পূর্বের একই মামলায় প্রদত্ত সাক্ষ্যের হ্যাঁ রায়হান ভাই, শোনা যাচ্ছে না? ম্যাম কথা শোনা যায় না, একবার কথা শোনা যায় না। আমি তো আপনাদেরকে ঠিকই দেখতে পাচ্ছি। আচ্ছা নেটের যে সমস্যা আমার হ্যাঁ ম্যাম, আচ্ছা এখন আমি দেখা কিন্তু যাচ্ছে। আপনাদের দেখা যাচ্ছে আচ্ছা আমি ম্যাম, একটা স্ক্রিন কথা দেখা বলি, যাচ্ছে। বুঝতে পারছি, শুনেন আমি কিন্তু আপনাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছি, এবং আমার এখানে যে নেটের এটা কিন্তু মানে শো করতেছে যে হ্যাঁ ঠিকই আছে সব। আমি এই জন্য বুঝতেও পারতেছি না কি সমস্যা। ম্যাম এখন অলমোস্ট ক্লিয়ার হয়েছে, এখন স্টার্ট করতে পারেন। আচ্ছা এখন তাহলে আমি একটু বলা শুরু করি, আমি দেখি জি কালকে। ম্যাম। আচ্ছা আমি দেখি কালকে আবার ছেলেটাকে ডাকতে কি সমস্যা। আমি আসলে বাসা, নতুন বাসা আসছি তো, চেঞ্জ করছি তো, এখানে ম্যাম অনেক কিছু আমার কি ভূমিকম্পের পর সমস্যা, আমার অনেক কিছু সমস্যা হচ্ছে। আর যাই হোক, সাক্ষ্য আইনে ম্যাম এবার এখন আসি শুনতে পাচ্ছি স্টপেল এখন। নীতি। ঠিক আছে, সাক্ষ্য আইনে এবার আসবো আমরা স্টপেল নীতির ব্যাখ্যা। এখন আসি স্টপেল নীতি জিনিসটা কি। তাহলে জনশ্রুত সাক্ষ্য নিয়ে আশা করি আপনাদের সমস্যা নেই। এখন আমি স্টপেল নীতি নিয়ে বলি। স্টপেল নীতি হচ্ছে আপনার একটা ব্যতিক্রম ধর্মী নীতি। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার সাথে কেউ প্রতারণামূলক ভাবে কোনো কাজ ঠিক আছে, বা আপনার কাছ থেকে লেনদেন করে থাকে প্রতারণার মাধ্যমে, পরবর্তীতে সে আপনাকে, আপনার সাথে যে চুক্তিটা করছে বা লেনদেনের মাধ্যমে যেই চুক্তিটা করলো, এটাকে অস্বীকার করতে পারবে না। ফর এক্সাম্পল, ধরেন আপনার সাথে আমার একটা চুক্তি হলো বাড়ি বিক্রয় নিয়ে, এবং 50 লাখ টাকা দিয়ে আমি আপনার কাছে একটা ফ্ল্যাট বিক্রি করব, বায়না টায়না টাকা নিয়ে আমি অলরেডি বসে আছি, ঠিক আছে, মোটামুটি আপনার অর্ধেকের মানে 50% টাকা আপনার দেয়া শেষ হয়ে গেছে। তারপরে আমি বলতেছি যে ভাই আপনার সাথে যে আমার চুক্তিটা হয়েছিল এটা আসলে আমার বাতিল করতে হবে। তার কারণ হচ্ছে, যেই সময় আমি আপনার সাথে চুক্তি করছিলাম ওই সময় আসলে আমি ওই সম্পত্তির মালিক ছিলামই না, ওটা আমার বাবার সম্পত্তি, ওই সম্পত্তির মালিক বাবা। তাহলে বাবা এখন চাচ্ছে যে ওই সম্পত্তিটা অন্য কোথাও বিক্রি করতে বা এরকম। তাহলে সেই ক্ষেত্রে এই যে আপনার সাথে আমি ডিল করলাম বা চুক্তি করলাম, হ্যাঁ, এবং সেই অনুপাতে আপনি যে আমাকে টাকা পয়সা দিলেন, এইটা আর বাতিল করা যাবে না। তার কারণ হচ্ছে এটা টোটালি আমি আপনার সাথে ফ্রড করছি, বরং আপনি আমার বিরুদ্ধে ফ্রডের মামলা করতে পারবেন। ঠিক আছে, এই রাইট বা ক্ষমতা আপনার আছে। ঠিক আছে, এই জিনিসটাকে সাক্ষ্য আইন অনুযায়ী বলা হয় স্টপেল নীতি বা প্রতিবন্ধকতা নীতি।
দেখেন, সাক্ষ্য আইনের ১১৫ ধারায় এই কথা বলা হয়েছে। স্টপেল বা প্রতিবন্ধ নীতির অর্থ হলো, যদি কোনো ব্যক্তি তার কথা, কাজ বা আচরণ দিয়ে অন্য কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করান বা সেই বিশ্বাসের উপর ভিত্তি করে অন্য কোনো কাজ করেন, তবে তিনি পরবর্তীতে নিজে সেই ব্যক্তি বা কাজ অস্বীকার করতে পারবেন না এমন কোনো ব্যক্তির বক্তব্য কি গ্রহণ করবেন না। এর মূল উদ্দেশ্য হচ্ছে তাহলে কি, পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে প্রতারণা বা অন্যায় প্রতিরোধ করা, এক পক্ষকে অন্য পক্ষের নেওয়া পদক্ষেপের উপর নির্ভরশীলতা প্রদান করা। বুঝছেন? এটাই হচ্ছে এই বক্তব্যের মূল কথা, যে যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে প্রতারণামূলক করে থাকে আইসা, তার ওই ডিলটা পূর্বেকৃত যে ডিল বা চুক্তিটা, এটা সে কি করতে পারবে না, এটা সে অস্বীকার করতে পারবে না। এবার বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। বুঝতে পারছেন? তাহলে স্টপেল নীতির মূল উপাদান আমরা কি পাইলাম? ৩টা। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কাউকে বিশ্বাস করানো, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে বিশ্বাস উপস্থাপন করা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নীতি। ওকে, ফাইন। দেখেন, প্রথম পক্ষকে অবশ্যই ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে দ্বিতীয় পক্ষকে একটি বিষয় সত্য বলে বিশ্বাস করাতে হবে। এখন আপনি বর্তমানে ফ্রড এতটা বেড়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে ফ্রড হচ্ছে। স্মার্ট ভাবে ফ্রড হয়, বুঝছেন? বর্তমানে এই জিনিসটা আপনার সাথে বেড়ে গেছে। তাইলে এই যে বিষয়টা আপনার স্টপেল নীতি মূল উপাদান কি করবে? প্রথম পক্ষ অপর পক্ষকে এমন কোনো একটা বিষয় অবশ্যই বিশ্বাস করাবে, সেটা হোক অবহেলার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে। মানে ফার্স্ট যে পার্সনটা, এই লোকের কাজই হচ্ছে আপনার সাথে প্রতারণা করা, সে একটা প্রতারক সোজা হিসেবে। দ্বিতীয়ত, বিশ্বাস অনুযায়ী কাজ করা, এবং দ্বিতীয় পক্ষ, আপনি তো করছেন প্রতারণা, আপনি তো আমার সাথে প্রতারণা করছেন, কিন্তু আমি তো সরল বিশ্বাস আপনাকে বিশ্বাস করে আপনার কথা মতো কাজ করে ফেলছি, তাই না? তাহলে এখানে বলা যায় ফার্স্ট পার্সন যে, সে ফার্স্ট পার্সন থাকবে ফ্রড, সেকেন্ড পার্সন যে, সে থাকবে অসহায় বা ভিকটিম, যাই বলেন না কেন। এবং পরবর্তীতে লাস্টলি এই ফার্স্ট পার্সন মানে স্বীকৃতিটাকে বা সত্যটাকে কখনোই অস্বীকার করতে পারবে না। টাকা পয়সা নিয়ে মাইরা খাইয়া পরে আর বলতে পারবে না কোনো কিছু, যে না বাতিল 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 এই সেই এগুলো বলা যাবে। এবার বুঝতে পারছেন? জি আশা ম্যাম। করি বুঝতে পেরেছেন আপনারা। জি ম্যাম। আচ্ছা, এবার আসি স্টপেল নীতির প্রয়োগ। আমরা তো তাহলে স্টপেল নীতি বুঝলাম। আচ্ছা দাঁড়ান, একটা উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার করি। ধরুন ক একটি জমি ক্ষয়ের কাছে বিক্রি করেছে। দেখেন, এটাই ক হচ্ছে ফার্স্ট পার্সন, খ হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে? ক একটি জমি ক্ষয়ের কাছে বিক্রি করেছে এবং বলে যে এটি বিক্রি করার অধিকার তার আছে। খ সরল বিশ্বাসে তা বিশ্বাস করে এবং জমিটি কিনে ফেলে। পরবর্তীতে ক ওই জমির মালিকানা বা তার আগের বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করে, তবে ক স্টপেল নীতির অধীনে তার অবস্থান পরিবর্তন করতে পারবে না এবং খ তার প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে কাজ করেছে। দেখেন যেটা বলতেছিলাম, তাহলে ক নামক ব্যক্তিটা কি করছে? ক্ষয়ের সাথে প্রতারণা করছে, বুঝছেন? ক্ষয়ের সাথে প্রতারণা করে কি করছে? তাকে দিয়ে একটা সম্পত্তি ক্রয় করে নিছে, ঠিক আছে? মানে বিক্রয় করছে তার কাছ থেকে। এখন বিক্রি করে ফেলার পর ক অস্বীকার করতেছে যে তার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে নেই বা তার সাথে আমার বিক্রি করছি বা এই সেই, মানে সম্পূর্ণ অস্বীকার করতেছে বিষয়টা।
ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে প্রতিবন্ধকতা নীতি। এবং এক্ষেত্রে ক চাইলেই পারবে, সরি খ চাইলেই পারবে, চাইলেই পারবে কি অবশ্যই করবে, ফ্রডের মামলা করবে, হ্যাঁ, আর যা যা মামলা দেওয়া লাগে সেটা দিবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসি আমরা কোথায় কোথায় এটার প্রয়োগ করা যাবে। এখন স্টপেল নীতি বলছি জন্য যে সব ক্ষেত্রেই আপনি এটা প্রয়োগ করতে পারবেন বিষয়টা তো তা না। কিছু কিছু ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না। এখন আসেন আমরা দেখি কোন কোন ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন আর কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না। দেখেন, এটা একটা আইনি বাধা হিসেবে কাজ করে যা কাউকে তার পূর্বের বক্তব্য বা কাজের বিরুদ্ধে গিয়ে কথা বলা থেকে বিরত রাখে, তাহলে একটা আইনি বাধা। স্টপেল নীতি সর্বপ্রথম একটা আইনি বাধা। দ্বিতীয়ত, এই নীতিটি আদালতকে কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট দাবির বিরুদ্ধে বা নিজের দেওয়া বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন দাবি উত্থাপন থেকে বাধা দিতে ব্যবহার করতে পারবে। এই নীতিটা কি করবে, আদালতকে কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট দাবির বিরুদ্ধে বা নিজের দেওয়া বক্তব্য যেটাই বলেন না কেন, মানে ওই যে যেটা বললাম, সে যেটা দাবি করছিল প্রথমে সেইটাকে বাধা দিতে ব্যবহার করতে পারবে। তৃতীয়ত, স্টপেল নীতির তিনটা প্রধান রূপ। নাম্বার 1, রেকর্ড, ডিট, আচরণ বা কন্ডাক্ট দ্বারা স্টপেল। জিনিসটা একটু বুঝাই। রেকর্ড, আপনাকে আমি কি করলাম, আপনাকে আমি ইনায় বিনায় বুঝাইয়া আপনার কাছ থেকে আমি একটা জিনিস আদায় করে নিলাম, তাহলে এটা একটা রেকর্ড হয়ে গেল না? ধরেন আমি জায়গাটা আপনার কাছে বিক্রি করছি, তাহলে কাগজপত্র তো থাকবে, সেটা হোক ভুয়া কাগজপত্র বা যেটাই হোক না কেন থাকবে তো, তাহলে সেটা একটা রেকর্ড। এবং অবশ্যই একটা ডিড অর্থাৎ চুক্তি থাকবে, এই চুক্তিটা মৌখিক চুক্তি হতে পারে বা আপনার কি লিখিত চুক্তি হতে পারে, ডাজন্ট ম্যাটার। এবং আচরণ, অর্থাৎ আচরণ, প্রথমে তার আচরণ থাকবে খুব ভালো, পরে তার আচরণ হয়ে যাবে খুব খারাপ, মানে পুরো অস্বীকার করবে, দাকুম্বা সম্পর্কতে সৃষ্টি হবে। এই তাহলে মূলত এই জিনিসগুলাই হচ্ছে স্টপেল নীতি। আশা করি স্টপেল নীতিটাও আপনারা বুঝতে পেরেছেন। কোন সমস্যা আছে? আর 12 মিনিট আছে দেখছি। আচ্ছা, কোন সমস্যা আছে বলেন তো? বুঝতে পারছেন এতটুকু? কথা না শুনতে জি পারলে ম্যাম। জি সেটা ম্যাম। আলাদা ব্যাপার। বুঝতে পেরেছেন কিনা একটু হ্যাঁ বলবেন। হ্যাঁ, জি বুঝতে পেরেছি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, জি জি। আর বেশিক্ষণ নাই তো, এই জন্য জিজ্ঞেস করতেছি। তাহলে দেখেন এই স্টপেল নীতিটা কোথায় করছে, কোনো ধারণা অনুযায়ী করাতে চায়, তখন অপর ব্যক্তির যে বিশ্বাস সেই কাজটা করেন, সেটাই হচ্ছে আপনার কি স্টপেল। দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু ফৌজদারি মামলার বিষয় না, বুঝছেন? এটা কিসের প্রযোজ্যতা আছে? দেওয়ানি মামলার প্রযোজ্যতা। এটা কিন্তু স্টপেল নীতির বিষয়বস্তু না। দেখেন, দেওয়ানি মামলা স্টপেল নীতির প্রযোজ্যতা। পরস্পর বিরোধী বক্তব্য, একজন ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট বিষয় একটি মানে ঘুরে ফিরে ওই একই জিনিস। প্রথমত পরস্পর বিরোধী বক্তব্য থাকবে, হ্যাঁ, দুইজনের বক্তব্য থাকবে, বিশ্বাস এবং নির্ভরতার উপর ভিত্তি করে আপনার দ্বিতীয় ব্যক্তি সম্পত্তিটা কিনবে, অর্থাৎ এবং প্রথম ব্যক্তি তার বিশ্বাসটা স্থাপন করাবে তার সাথে। প্রমাণগত প্রতিবন্ধকতা, ঠিক আছে, প্রতিবন্ধকতা থাকবে, প্রমাণের একটা বিষয় থাকবে। আর লাস্ট হচ্ছে ন্যায্যতার নীতি। স্টপেল নীতি একটা ন্যায্য মতবাদ যেটা নিশ্চিত করে যে কোনো পক্ষই অন্যায়ভাবে সুবিধা ভোগ করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নীতি প্রয়োগের শর্ত কি? তাহলে একাধিক পক্ষ থাকবে, ঠিক আছে, অন্তত পক্ষে দুইজন বা তার অধিক পক্ষ থাকতে পারে। এটা একটা ঘোষণা, কাজ বা বিরতি হয়ে থাকতে পারে, অর্থাৎ এক পক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা থাকবে আর অপর পক্ষ সেটা অবশ্যই গ্রহণ করবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। এবং লাস্টলি প্রথম পক্ষ আপনার যদি বিরোধিতা করে তাহলে দ্বিতীয় পক্ষ কি করতে পারে? স্টপেল নীতির বাধা মানে প্রদান করতে পারে। তার মানে আমরা কি বুঝলাম? স্টপেল নীতিটা হচ্ছে আপনার প্রতিবন্ধকতা নীতি, সেটা নাকি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছেন বিষয়টা? হুম, জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়,
ফৌজদারি মামলার ক্ষেত্রে স্টপেল নীতিটা কিন্তু প্রযোজ্য না, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যে ক্ষেত্রে প্রযোজ্যতা পেলেও পেতে পারে। আবারও বলতেছি, স্টপ নিয়ে ঘটনাগুলো ঘটে, আর ফৌজদারি মামলার ক্ষেত্রে স্টপেল নীতি প্রযোজ্য নয়, তবে কিছু কিছু ক্ষেত্র বিশেষে এটা প্রযোজ্যতা হতেও পারে। দেখেন প্রযোজ্য নয় কি, দেখেন 115 ধারা অনুযায়ী এটা আপনার বললামই ফৌজদারি মামলায় এই নীতি সাধারণত দেওয়ানি কিছু সার্টেন পিরিয়ড বা কিছু সার্টেন সিচুয়েশন এটা প্রয়োগ করা যায়। এই সার্টেন পিরিয়ড বা সার্টেন সিচুয়েশনটা কি, এটাই দেখেন। বিশেষ পরিস্থিতি কিছু ক্ষেত্রে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালতের ফৌজদারি মামলায় জামানত স্থগিতের মতোই নীতি প্রয়োগ করেছে, যেখানে স্টপেল নীতি প্রাসঙ্গিক হতে পারে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য ফৌজদারি মামলায় জামানত স্থগিত, অর্থাৎ আপনার সিকিউরিটি মানি যেটা, সেটা স্থগিতের মতো একটা নীতি প্রয়োগ হয়েছে, সেই ক্ষেত্রে বুঝে। তার মানে আমাদের বাংলাদেশের কথা বলে নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছে। যদিও ফৌজদারি মামলায় সরাসরি স্টপেল নীতি প্রযোজ্য নয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ উপাদানের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হতে পারে। যেমন যদি কোনো পক্ষ কোনো তথ্য অস্বীকার করতে চায় বা পূর্বে তার সত্যটা স্বীকার করেছিল তখন। আচ্ছা, ধরেন একটা মার্ডার কেসের সাক্ষী, আপনি রাজ সাক্ষী বলা যায়, আপনি শুরু থেকে নিয়ে প্রত্যেকটা শুনানির ডেটে আপনি বলে আসতেছেন যে হ্যাঁ আসামি খুনি, দোষী, সে খুন করছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যাইয়া আপনি লাস্ট যে শুনানি, এখানে আইসা আপনি অস্বীকার করতেছেন, টোটালি অস্বীকার করতেছেন, আপনার পূর্বের যে বক্তব্যগুলো ছিল প্রত্যেকটাই অস্বীকার করতেছেন, তো সেই ক্ষেত্রে স্টপেল নীতি প্রয়োগ করা যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ট্রিক্স বলে দেই, ওরা কেন বলছি স্টপেল নীতি। জেরা করা হয় না, পড়াইছিলাম মনে আছে, বৈরী সাক্ষী, হস্টাইল উইটনেস, খেয়াল আছে, মনে আছে? বলেন, হস্টাইল উইটনেস এর কথাটা হচ্ছে বলছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ, জি ম্যাম। তাহলে জি জি, তাহলে ওই যে হস্টাইল উইটনেস এ কি বলা হইতো, নিজের সাক্ষী যখন কি অন্যের পক্ষে রায় প্রদান করে, তাহলে এই ক্ষেত্রে যখন আপনার সাক্ষী ঘুরে গেল, হ্যাঁ, বা রাজ সাক্ষী বলেন, যে সব সময় আপনার একটা বক্তব্য স্বীকার করে আসতেছে, হঠাৎ করে সে আরেকটা বক্তব্য স্বীকার করতেছে, এর পিছনের সত্যতা বিশ্বাস মানে বের করার জন্য কিন্তু জেরা করা হয়। এই যে জেরাটা করা হয় না, এইটাকে বলা হয় স্টপেল নীতির বাধা। তার মানে সরাসরি স্টপেল নীতি প্রয়োগ হয় না, কিন্তু যে কিছু কিছু সার্টেন দিক, ওই যে যেমন আপনার জেরা করা হয় কোন কোন ক্ষেত্রে, যখন আমার পক্ষের সাক্ষী যখন অন্যদিকে রায় দিচ্ছে, এরকম বিষয়, এইটা হচ্ছে আপনার স্টপেল নীতি। এবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। জি ম্যাম। তাইলে জি ম্যাম। উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম? স্টপেল নীতি শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ফৌজদারি মামলায় পুরোপুরি প্রযোজ্য না। এটা ক্লিয়ার? জি ম্যাম। আজকে প্রশ্নগুলো জি ম্যাম, ক্লিয়ার? বুঝতে পেরেছি। দুইটা প্রশ্ন করিয়েছি, ক্লিয়ার আপনারা দুইটা প্রশ্ন? কারো কোনো সমস্যা আছে? না ম্যাম, মোটামুটি ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো থাকবেন। আমি দেখি আমার নেটটা ঠিক করে ফেলতেছি। এই 8 কোয়াকের পরে আরো বেশি নেটের প্রবলেম শুরু হয়েছে। ওকে, ভালো থাকবেন তাহলে। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।